ভারত বাংলাদেশ উত্তেজনা তৈরি হলে কিংবা উত্তেজনা বৃদ্ধি পেলে কার লাভ কার ক্ষতি এরকম আলোচনাও হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিভিন্ন উগ্র নেতা নানা ধরনের উস্কানি দিচ্ছেন যে ভারত বাংলাদেশের দিকে যদি কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানের মিসাইল তাদেরকে জবাব দেবে। এরকম উদ্ভট সব ঘটনার মধ্য দিয়ে দুই দেশের উত্তেজনা যখন চরমে উঠছে তখন এই উত্তেজনার পেছনের কারণ কি এটা নিয়ে প্রতিদিন কোনো না কোনোভাবে ভারতীয় গণমাধ্যমগুলোতে নানা ধরনের নিউজ হচ্ছে, নানা ধরনের নিবন্ধ প্রবন্ধ লেখা হচ্ছে। হিন্দুস্তান টাইমস তারা একটা নিউজ করেছে, সেই নিউজে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের অবনতির মূল কারণটা কি। তারা যখন তাদের মতো করে এই কথা বলছে তখন আমরাও বোঝার চেষ্টা করব বাংলাদেশের তরফ থেকে ভারতের দিকে কি কি অভিযোগ। এই শিরোনামে তারা বলার চেষ্টা করছে হাসিনার নির্বাসন, হাদির হত্যা, হিন্দুদের গণপিটুনি, বাংলাদেশ ভারত উত্তেজনার কারণ ব্যাখ্যা করা হয়েছে। কি কারণ ব্যাখ্যা করা হয়েছে? বাংলাদেশি ছাত্রনেতার মৃত্যু এবং এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর সহিংসতার মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটেছে। প্রতিবেশী দেশগুলোর মিশনের বাইরে বিক্ষোভের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে, যা উভয় দেশের নিরাপত্তার উদ্বেগ বলে মনে করা হচ্ছে। বহিষ্কৃত প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রীর নয়াদিল্লিতে নির্বাসনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ঘটনাবলীর কারণেই ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে রয়েছে। অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশের যে অভিযোগ সেই অভিযোগটাও উল্লেখ করেছে। সুতরাং আলাদাভাবে বাংলাদেশের যে কি অভিযোগ ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সেটা আর ব্যাখ্যা করার প্রয়োজন হচ্ছে না। তারা নিজেরাই বলছে যে শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেয়া এটাই মূল ইস্যু ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হওয়ার, এবং বাংলাদেশের একটা বড় গোষ্ঠী উত্তেজিত হওয়ার মূল কারণ শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, তাকে ফেরত দিতে না চাওয়া। অন্যদিকে দেশ টিভির একটা নিউজ ফটোকার্ড দেখে নিন, সেখানে পাকিস্তানি এক নেতা তিনি কি ভয়াবহ কথা বলছেন। তিনি বলছেন বাংলাদেশ ভারত বাংলাদেশে আগ্রাসী হলে পাকিস্তানের মিসাইল জবাব দেবে। পাকিস্তানি নেতা এই যে মানে কথাবার্তা, পাকিস্তান থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে তার মানে পাকিস্তান থেকে মজা লোটার চেষ্টা করা হচ্ছে। বেটা তোমরা ৭১-এ আমার সঙ্গে খুব বাহাদুরি নিয়েছিলে ভারতের সহযোগিতায়, আজকে তোমাদের মধ্যে যদি যুদ্ধটা বাঁধিয়ে দিতে পারে তাহলেই তো আমরা দূরে থেকে মজাটা লুটব। ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হবে আর পাকিস্তান মিসাইল দিয়ে বাংলাদেশকে হেল্প করবে, বাংলাদেশের মানে কোনো ক্ষতিই হবে না, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। এই ধরনের পাঁয়তারা যে পাকিস্তান থেকে শুরু করা হয়েছে এটাও বাংলাদেশের জন্য একটা ভয়াবহ ব্যাপার। এই ব্যাপার থেকেও আমাদেরকে আমার মনে হয় যে মুক্তির উপায় খুঁজতে হবে। ভারতীয় দূতাবাসে যে সকল ছেলেরা গিয়েছে মব করার জন্য, এর সঙ্গে ভারতের সংযোগ আছে কিনা একমাত্র ভারতই জানে, কিন্তু এরপর তারা ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে। আর উল্টো এই ঘটনাকে উপলক্ষ করে তারা দিল্লিতে, আগরতলাতে, যাকে বলা হয় মণিপুরে, মুম্বাইতে ভারত বাংলাদেশের যে কনসুলেট অফিস রয়েছে এবং দূতাবাস রয়েছে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে খুবই নোংরাভাবে। এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পুষ্পোত্তলিকা দাহ করা হয়েছে, তার ছবিতে তারা নানা রকম জুতো মারা থেকে শুরু করে নানা রকম অসম্মানজনক আচরণ তারা করেছে এবং সেগুলো আবার ইন্টারনেটে তারা ছড়িয়ে দিয়েছে। তো এরই প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ভারতের যে রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠিয়েছেন। এটা নজিরবিহীন, এর আগেও তিনি একবার ডেকে পাঠিয়েছিলেন, এটা দ্বিতীয় তাকে ডেকে পাঠানো হলো। আবার একই সঙ্গে তিনি ভারতীয়দের বাংলাদেশে আগমন ভিসাটা বন্ধ রেখেছেন দিল্লি থেকে, তারপর আগরতলা থেকে, মণিপুর থেকে এবং মুম্বাই থেকে কোনো ভিসা ইস্যু হচ্ছে না। কলকাতা থেকে ইস্যু হচ্ছে কিনা আমি বলতে পারবো না। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে এবং সেই অবস্থা এখনও পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের কাছে নাক খত দেননি, মাথা নত করেননি, এবং তিনি এই যে ভারতীয়দের ভিসা যে বাংলাদেশ বন্ধ করে দিতে পারে এটা বাংলাদেশে কিন্তু এই ঘটনার আগে কেউ কল্পনাই করতে পারে। সবাই মনে করতো যে ভারত ইচ্ছামতো যাইছে তাই করবে, যখন ইচ্ছা তখন সিদ্ধান্ত নেবে, আমাদেরকে অপমান করবে, লাঞ্ছিত করবে, আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো আর বাঁশি বাজাবো, অপমানিত হব। কিন্তু আমাদের এই দেশের, আমাদের যে ভারতের বিরুদ্ধে কিছু করার আছে, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আমাদের আছে। আমরাও যে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাতে পারি এবং আমাদের রাজনীতিবিদরা যেভাবে ভারতের দূতাবাসে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, তাদেরকে ভারতীয় দূতাবাস যদি একটা চিঠি দেয় যে আসো আজকে আমাদের র্যাডিসনে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে, এবং তখন দেখা গেল যে এক সপ্তাহ আগের থেকেই সেই রাজনীতিবিদ জামা কাপড় পরবে, গায়ে সেন্ট মাখবে, আতর মাখবে,
কিভাবে সেই রাষ্ট্রদূতের সামনে গিয়ে দাঁড়াবে, এগুলো মহড়া করতে থাকে। আর আপনি যদি নিষেধ করা তো দূরের কথা, তাদেরকে যদি শিকল দিয়ে বাঁধেন যে আপনি যেতে পারবেন না, তারা সেই শিকল ছিন্ন করে রীতিমতো শিকল ভেঙে, দানবের মতো শিকল ভেঙে তারা চলে যাবে সেই ভারতীয় দূতাবাসে। এই কালচারটা আমি দেখেছি। তো এই যে কালচারটা, সেই কালচারটা ভেঙে দিয়ে এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্ত নিলেন, ফলাফল যাই হোক না কেন আমার ভালো লেগেছে, ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এই ভালো অব্যাহত থাকুক। ভারতের সঙ্গে আমি কখনোই শত্রুতা চাই না, বন্ধুত্ব চাই, কোঅপারেশন চাই এবং সম্মানজনক তাদের সঙ্গে একটা নিষ্পত্তি চাই। এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কোনো চক্রান্ত দ্বারা, ভয় দ্বারা, হুমকি দ্বারা কিংবা অন্য কোনো তৃতীয় পক্ষের নেগোসিয়েশন দ্বারা শেষ হোক, এটা আমরা চাই না। আমরা চাই ভারত আমাদেরকে বুঝুক, আমাদের জনগণকে সম্মান করুন, আমাদের রাজনীতিবিদদেরকে সম্মান করুক, রাষ্ট্রকে সম্মান করুক এবং আমাদের সঙ্গে একটা মানে দেশের সঙ্গে দেশের সম্পর্ক তারা গড়ে তুলুক। বাংলাদেশের অস্থিরতা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অস্থিরতা বিশেষ করে সেটা যদি ধর্মকে ভিত্তি করে হয়, ইসলামী উগ্রবাদ, বা আরও স্পেসিফিকলি যদি হয় যে হিন্দু সম্প্রদায়ের কারো উপরে, সেটা ভারতের রাজনীতিতে অসাধারণভাবে সাহায্য করবে। ফলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, অথবা বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে, এগুলো ভারতের এই ডোমেস্টিক পলিটিক্সে খুবই ভালো হেল্প করবে। মোদি সারা পৃথিবীর হিন্দুদের কাস্টোডিয়ান হিসাবে নিজেকে জাহির করতে চেয়েছেন পৃথিবীর যে কোনো প্রান্তে। আমরা তাদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেটা অনুযায়ী খুবই বিতর্কিত, এই সাবকন্টিনেন্টে যে কোনোখানে হিন্দু কেউ যদি টর্চার্ড হয়, সে ভারতে চলে যেতে পারে, ভারতে গিয়ে সে একটা নাগরিকত্ব পেতে পারে। এই রকম একটা ন্যারেটিভ তিনি এস্টাবলিশ করতে চাইছেন। ফলে বাংলাদেশে যদি হিন্দু সম্প্রদায়ের উপরে যে কোনো রকম ঘটনা ঘটে, মানে আমাদের তো অ্যারাউন্ড 10% হিন্দু মানুষ, তো আমাদের ক্রাইমের 10% হিন্দুদের উপরে হওয়ার একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি আছে। আমি বলছি না ক্রাইম হওয়া উচিত, স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি আছে। তো সেটাও না তারা সেভাবে ওই যে জাতের বা ধর্মের উপরে ভিত্তি করে হয়েছে বলে বলবে। আমাদের নিশ্চয়ই মনে আছে 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু হিন্দু মানুষের উপরে আক্রমণ হয়েছিল। ভারত এটাকে এই যে কমিউনাল ভায়োলেন্স হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছিল। তখন কিন্তু আমরা প্রচুর বলেছি, শোরগোল করেছি, এগুলো আদতে আওয়ামী লীগের উপরে আক্রমণ। বলে রাখা ভালো, তখনও বলেছি আমরা আওয়ামী লীগের উপরে কোনো হামলা কোনোভাবে সমর্থন করি না। কিন্তু এটা আসলে এই কারণে হয়নি যে তারা হিন্দু, এটা এই কারণে হয়েছিল যে তারা আওয়ামী লীগ করেন।